হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে হঠাৎ ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড়ের পর যে সমস্ত গাছগুলোকে আমরা সরিয়ে রেখেছিলাম নিরাপদ জায়গায়, সেগুলোকে আবার বার করে দেওয়ার দরকার। বার করে কি কি কাজ আমাদের করা দরকার। কি কি কাজ বলতে, অন্যান্য গাছ যেগুলো সেগুলো বৃষ্টির জল পেয়েছে, কিন্তু যেগুলো সরিয়ে রাখা হয়েছিল সেগুলো কিন্তু সেই জলটা পায়নি, কিন্তু বৃষ্টির জলের ভীষণ প্রয়োজন। তো সেই জায়গায় আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এটা ফুল বৃষ্টির জল, কিন্তু এভাবে যদি খোলা অবস্থায় এটা পড়ে থাকে তাহলে খুব বেশি হলে 3-4 দিন এটা ভালো থাকবে। আরো বেশি যদি হয় 5-7 দিন, 8 দিন, কিন্তু তারপর আস্তে আস্তে এটা গেঁজে যাবে। গেঁজে যাবে মানে এটা অ্যাসিডিক বিক্রিয়া হবে, কারণ বৃষ্টির জলে বহু রকম মলিকিউল থাকে। তো সেটা বাতাস, আলো এবং তাপ, এই তিনটে পাওয়ার ফলে এর মধ্যে সেই বিক্রিয়া হওয়ার পর কয়েকদিন পর দেখা যাবে এর ধারে 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 ফেনা জমছে। তার মানে সেটা আস্তে আস্তে গেঁজে যাচ্ছে। সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখা যাচ্ছে যে যে বাবলগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খুব চট করে যাচ্ছে না। সাধারণ জলে কি হয়, বাবল সৃষ্টি হয় কিন্তু খুব তাড়াতাড়ি বাবলগুলো নষ্ট হয়ে যায়। এটা এখনো সেভাবে গেঁজে ওঠেনি। গেঁজে যাওয়ার পর যখন আমরা বাবল সৃষ্টি করব, তখন দেখা যাবে সেই বাবলগুলো কিন্তু সহজে নষ্ট হচ্ছে না, তার মানে সেটা একটু গেঁজে উঠেছে। তো সেটা হবার আগেই অন্ততপক্ষে যতদিন হয়, যে গাছগুলো সাইডে সরানো ছিল, যতদিন হয় সেই গাছগুলোতে এই জলের স্প্রে এবং মাটিতে এই জলটা যদি দেওয়া যায়, তাহলে বৃষ্টির সময়ে খোলা আকাশের নিচে যে গাছগুলো ছিল, সেই গাছগুলো যে ধরনের সুবিধা পেল বৃষ্টির জল পাওয়ার ফলে, সেই একই সুবিধা অন্যান্য গাছগুলো যেগুলো ছায়ায় সরানো ছিল সেগুলোও কিন্তু পেতে পারবে। তাহলে তাদের গ্রোথটাও সেই রকম সুন্দর হতে পারবে। তাহলে আমাদের এখন দরকার এই জলটাকে একটা স্প্রেতে নিয়ে সেই গাছগুলোর উপরে স্প্রে করা, শুধু গাছের ওপরে নয়, মাটি পর্যন্ত। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, রেন ওয়াটার হারভেস্টিং এর ক্ষেত্রে এই জলটাই ধরে রেখে 2-2.5 মাস, আবার অনেক সময় 3 মাস পর্যন্ত ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রয়োজন জলটার অন্ধকার, ঠান্ডা এবং এয়ারটাইট কোনো কন্টেনারে বন্ধ করে রেখে দেওয়া। সেজন্য রেন ওয়াটার হারভেস্টিং এ যারা কাজ করে তারা মাটির তলায় একটা চেম্বার করে। এই ব্যাপারে বিস্তারিত আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই গাছগুলো ঘূর্ণিঝড়ের সময়ে সরিয়ে রাখা হয়েছিল ছায়ায়। এইভাবে গাছের পাতা, গোটা গাছকে স্নান করিয়ে দিতে হবে সারাদিনে অন্তত পক্ষে একবার, সম্ভব হলে 2 বার। বৃষ্টির জলে স্বাভাবিকভাবে একটা অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, আর সাউথ ইস্ট এশিয়ার সমস্ত এলাকা, সেখানকার মাটি মূলত এক সামান্য পরিমাণ হলেও অ্যাসিডিক। এই পরিস্থিতিতে অধিক বৃষ্টির জল পেলে মাটি অ্যাসিডিক হয়ে যাওয়া, আরো বেশি অ্যাসিডিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখা যায় বর্ষার পর পর এই এলাকার মাটি এতটাই অ্যাসিডিক হয়ে যায় যে গাছের বৃদ্ধি কমে যায়, মানে গাছে তখন নুন বেড়ে যায়। তো নুন বেড়ে গেলে কি করণীয়, সেটা ওপরে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আসলে এই অ্যাসিডিক মাটি আর ক্ষারীয় মাটি, এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে বলতে হয় সাউথ ইস্ট এশিয়ার মাটি এমনিতেই একটু অ্যাসিডিক। তাই এই অঞ্চলের নেটিভ যে গাছপালা, অর্থাৎ যে স্বাভাবিক উদ্ভিদ, দেশীয় গাছপালা, সেই গাছপালাগুলো এই অ্যাসিডিক সয়েলেই অভ্যস্ত। কিন্তু বৃষ্টির জলের পর দেখা যায় মাটি যদি বেশি অ্যাসিডিক হয়ে যায় তখন এই সমস্যাটা আসে, মাটিতে নুন বেড়ে যায়। কিন্তু সব থেকে বেশি অসুবিধা হয় বাগানে যদি বিদেশি গাছ থাকে। এই জন্য আমরা বনসাই করার ক্ষেত্রে হোক বা সাধারণভাবে গাছপালা লাগানোর ক্ষেত্রে, বনসাই ক্ষেত্রে বেশি করে দেখা হয় যে সেই গাছের স্বাভাবিক এলাকা কোনটা, নেটিভ ল্যান্ড কোনটা। তাহলে আমরা বুঝতে পারবো সে কোন ধরনের মাটিতে অভ্যস্ত, ক্ষারীয় নাকি নিউট্রাল নাকি অ্যাসিডিক ধর্মী। সাধারণভাবে আমাদের এখানে এই ফাইকাস এবং সেই সাথে সাথে এটাও একটা ফাইকাস প্রজাতির বসত বট।
এগুলো দেশীয়, এগুলো কিন্তু অ্যাসিডিক মাটিকে মোটামুটিভাবে অ্যাকসেপ্ট করে। কিন্তু এটাও ফাইকাস, এটা বিদেশি ফাইকাস। তো এ কিন্তু অতখানা অ্যাসিডিক সয়েল পছন্দ করে না, স্বাভাবিক নয়। সেই কারণে এই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এই অসুবিধাটা হবে, মাটি যদি অধিক অ্যাসিডিক হয়ে পড়ে। তাই বিদেশি গাছের ক্ষেত্রে আমার পরামর্শ, গাছের নেটিভ ল্যান্ড জেনে নিয়ে তার স্বাভাবিক মাটির ধর্মটা কি সেটা জেনে তারপর তার লালন পালন করতে গেলে গাছের স্বাস্থ্য বা অন্যান্য সব কিছুর দিক থেকেই ভালো হবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে।